প্রিয় সুধী, আমরা মন ও মানুষের আজকের পর্বটি সাজিয়েছি বুলিং বিষয় নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বেশ কয়েকজন পরিচিত মুখকে। আমাদের মাঝে আছেন অভিনেত্রী দীপা খন্দকার, আমাদের মাঝে আরও আছেন বিওপির সহযোগী অধ্যাপক ও প্রভোস্ট আল জামাল মোস্তফা সিন্দাইনি। আমার এই পাশে রয়েছেন দুজন ছাত্রছাত্রী, একজন হচ্ছেন কাইয়ুম কাফি এবং আরেকজন হচ্ছেন আনিকা তাসনিম। আমাদের সাথে বরাবরের মতো আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব আছেন মনোরোগ বিশেষজ্ঞ, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক অধ্যাপক ডক্টর মোহিত কামাল। আমরা আয়োজন শুরু করব। সবার আগে আমি যাচ্ছি আমাদের সবার প্রিয় অভিনেত্রী দীপা খন্দকারের কাছে। দীপা খন্দকার, আপনার অভিনয় কিন্তু আমাদের ভীষণ পছন্দ এবং সবাই কিন্তু আপনার অভিনয় খুব প্রশংসা করি। কি নিয়ে ব্যস্ততা এখন? এই তো নাটক নিয়ে, নাটক, সিনেমা, ওটিটির কিছু কাজ আছে, সবকিছু নিয়ে ব্যস্ততা। অনেকদিন ধরে তো অভিনয় করছেন। জি, 27 বছর। 27 বছর অভিনয় করছেন, বা দীর্ঘ একটা সময়। তো এই যে অভিনয় করছেন, এর মাঝে হয় না যে কোনো সময় বা কোনো কারণে ট্রলিং বা বুলিংয়ের শিকার হয়েছেন, এমন কি কখনো ঘটেছে আপনার জীবনে? না, আসলে খুব বেশি যে আমার ট্রলিং বা বুলিং শিকার আমাকে হতে হয়েছে এরকম না, বাট সাইকোলজিক্যাল অনেক সময়ই তো অনেক বিষয়ের মাঝখান দিয়ে আমাদের যেতে হয়। আর্টিস্টদের সবচেয়ে বড় যে প্রেশারটা থাকে আমার কাছে মনে হয় যে সোশ্যাল প্রেশার। কারণ অনেক সময় আছে যে আমি বা আমাদের মতো আর্টিস্টরা যারা অনেক সময় অনেক কিছু করতে পারে না, অনেক ডিসিশন নেয়া। একটা মানুষ কিন্তু চাইলেই আপনার বা কারো নর্মাল যে কারো মন খারাপ হলে তার মনে হবে যে আমি একটু একটা পার্কে বসে একটু কেঁদে আসি বা একটা লেকের পাড়ে বসে একটু কান্না করি, কিন্তু একটা আর্টিস্টের পক্ষে সেটা সম্ভব হয় না। কারণ আমি পার্কে গিয়ে বসলেও মানুষ এসে আমাকে এমন এমন কথা জিজ্ঞেস করবে, এটা একদিক দিয়ে ভালো যে আমি হয়তো আমার ওই স্যাড মুডটা থেকে বের হয়ে চলে আসতে পারি, কিন্তু আরেকদিকে একটা বুলিংও হলো যে কেন বসেছেন বা কেন বসে আছেন আপনি, এ ধরনের একটা ব্যাপার হয়। আর সেই সাথে তো এখন যোগ হয়েছে আসলে সাইবার বুলিং। সাইবার বুলিংটা এখন খুবই ভয়াবহ রূপ নিয়েছে। তো আমার সাথে না হলেও আমার কলিগদের সাথে প্রতিনিয়তই আমি দেখছি যে অনেক আজে বাজে কমেন্টস করা, সেটা কাপড় নিয়ে হতে পারে বা হচ্ছে যে কোনো ক্যারেক্টার অভিনয় করা সেটা নিয়ে হতে পারে, অনেক কিছু নিয়েই মানুষ সাইবার বুলিং হয়, বিভিন্ন রকমের বাজে কমেন্টস। আর আমাদের আরেকটা ধারণা সবসময় পাবলিকদের, আমি বলবো মাস পিপলদের, সবার না, এটা যারা বুলিং করে তাদের একটা ব্যাপার থাকে যে তারা আন্দাজেই অনেক কিছু আর্টিস্টদের নামে বলে ফেলে যে আচ্ছা ঠিক আছে ডিভোর্স হয়েছে, আরে ওরা কি সংসার করতে পারবে কিনা, ওরা কি সংসার করে কিনা, এদের ব্যাড কমেন্ট করা, এই ধরনের এক একটা, মানে আমার কাছে মনে হয় এই জিনিসগুলো কিন্তু এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করা। আমি এই বিষয়টা আসতে চাচ্ছি আপনার কাছে, যে হয় না যে বুলিং এর কারণে কি একজন সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং মানসিক স্বাস্থ্য সবকিছু কি প্রভাবিত করে? আমি পার্সোনালি ফিল করি যে একটা সময় হতো যে বিয়ের পরে ধরেন আমারই মনে হয়েছে যে আমি হয়তো অ্যাডজাস্ট করতে পারছি না বা আমার অনেক কিছু ভালো লাগছে না, কিন্তু চাইলেই আমি হুট করে একটা ডিসিশনে চলে আসতে পারিনি। কেন? আমার কাছে মনে হয়েছে যে সোশ্যালি আমি এটা কিভাবে হ্যান্ডেল করব। তো তখন মনে হয় যে না, আমি বেটার ওই ডিসিশনটা না নেই। তো এরকম ভাবতে গিয়ে আমাদের অনেক কলিগস আছে যারা দেখা গেছে দু একজন সুইসাইডও করেছে। এটা আমি বলবো সোশ্যাল বুলিংও বলতে পারি। সোশ্যাল বুলিং এর কারণে কিন্তু তখন দেখা গেছে যে তাকে সুইসাইড করতে হয়েছে। অনেকে কিন্তু, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, এই বুলিংটাকে কিন্তু অনেকে খুব হালকাভাবে দেখে। আসলে এই মানসিকতাটা কি, আপনার কি মনে হয় যেটাকে আসলে হালকাভাবে দেখা উচিত? একদমই না, একদমই না, হালকাভাবে দেখা একদমই উচিত না। যদি আমি আমার বাচ্চাদেরকে সবসময় একটা কথা বলি যে ফান এক জিনিস আর বুলিং কিন্তু একদম অন্যরকম একটা জিনিস। তুমি তোমার ফ্রেন্ডের সাথে ফান করতে পারো, ফান করছো হয়তো বা, কিন্তু যখন ফিল করবা যে একবার করেছো ঠিক আছে, দুইবার করেছো ঠিক আছে, বাট একবার ও লাইক করছে না, দুইবার ও লাইক করছে না, তিনবার ও লাইক করছে না, কোনো মানুষ যখন যে কাজটা পছন্দ করবে না তার সাথে সেই কাজটা আর করবে না। ছোটবেলায় এটা মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আমরা যেমন এবিসিডি ঢুকিয়ে দিই মাথার মধ্যে, বাচ্চারা কিন্তু আর কোনোদিন ভুলে না। মানুষের, বাচ্চাদের মাথায় এই জিনিসগুলো ঢুকিয়ে দিতে হবে, রেসপেক্ট ঢুকিয়ে দিতে হবে, আরেকজনকে রেসপেক্ট করা। বুলি করা মানে হচ্ছে তো আসলে তাকে আমি ডিসরেসপেক্ট করছি, মানে তার আত্মবিশ্বাসটা সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছি। স্যার, আমরা আপনার কাছে আসতে চাইছি। স্যার, আপনি তো বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট,
তো এই যে আপনার বুলিংটা হচ্ছে, এটা কিন্তু দীপা বলছিলেন যে স্কুল থেকে বাচ্চাদের হয় এবং উনি তার বাচ্চাকে পারিবারিক শিক্ষা দিয়েছে। এই যে ইউনিভার্সিটি লেভেলে বুলিংটা, এটার রূপটা কেমন বা এটার কিরকম হয়? আপনারা তো এটা ফেস করে আসছেন ছাত্রছাত্রীদের কাছ থেকে। ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি বিষয় সম্পর্কে আমি বলতে চাই যে দুষ্টুমি, এই বুলিংটাকে শুধুমাত্র দুষ্টুমি তকমা দেওয়ার যে প্রচেষ্টা, এই জায়গার থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। কারণ এটি হচ্ছে, আমরা যদি সোশ্যোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, সেটি হচ্ছে এটি বারংবার, যেটাকে রিপিটেড বলা হচ্ছে, রিপিটেড সামাজিক আচরণ, এই জায়গার থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। এখন কোন পর্যায় পর্যন্ত এটা ফান থাকবে, কোন পর্যায় যে এটি বুলিং হবে, সেটি কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমি আমার ব্যক্তিগত জীবন থেকেই বলে থাকি, আমার বেটাররা প্রায় আমাকে বলে থাকে যে আমার 3 বছরের একটা মেয়ে আছে, ওর গায়ের রংটা তোমার মতো হয় নাই। সো এইখানেই হেসে যদি আমরা উড়াই দিই, এটা ফান পর্যন্ত রয়েছে, কিন্তু পাশে কিন্তু আমার বাচ্চা বসে আছে, সেইটাকে কিভাবে নিচ্ছে। এবার আপনার প্রশ্নের উত্তরে যদি আসি, তাহলে আমরা বর্তমান সময় বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাধারণত মৌখিক, সামাজিক এবং সাইবার বুলিং, এই 3টি বিষয় ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। যখন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, যেটি দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, মফস্বল থেকে তারা আসার পরে সবার উচ্চারণই যে শুদ্ধ হবে বা যশোরের মতো উচ্চারণ হবে, এরকম চিন্তা করার কিন্তু সুযোগ নাই। তখন তার উচ্চারণগত নিয়ে আমরা তাকে কিন্তু বিভিন্ন, তার পোশাক আশাক নিয়ে আমরা তাদেরকে বিভিন্নভাবে বুলিং শুরু করি। এর পরবর্তীতে সামাজিক যেটি আছে, আমরা তার হয়তো চলন, আমাদের এই সোকল্ড স্ট্যান্ডার্ড বা আমরা যেটাকে মানে বর্জীয় শ্রেণী দ্বারা যে স্ট্যান্ডার্ডটা ক্রিয়েট করেছি, তার সাথে যায় না বলে আমরা তাকে সামাজিকভাবে বয়কট করছি, তাকে আমরা গ্রুপ ওয়ার্কে নিচ্ছি না, তাকে আমরা আমাদের কোনো সামাজিক যে কর্মকাণ্ড সেখান থেকে তাকে আলাদা করে রাখছি। সাইবার বুলিং, এই সাইবার বুলিংটা, তাকে ট্রল করা, তার স্ক্রিনশট নিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় এগুলো তুলে ধরা, এই বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন ব্যাপকভাবে চলছে এবং এটার আলটিমেট বা সুদূর প্রসারী যে বিষয়টি, সেটি কিন্তু আমাদের কারোর জন্যই শুভকর হচ্ছে না। আমরা এবারে আনিকার কাছে যাচ্ছি। আনিকা, আপনি তো এখন স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনারা কি কখনো বা আপনি কি কখনো বুলিংয়ের শিকার হয়েছেন? স্কুল কলেজে তো ছিল, তবে আমার মনে হয় স্কুল কলেজের চেয়ে বেশি বিশ্ববিদ্যালয় জীবনে বুলিং বা হ্যারাসমেন্টের কেসটা বেশি হয়। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে স্কিন কমপ্লেকশন নিয়ে বা অ্যাপিয়ারেন্স নিয়ে, বা সবচেয়ে বেশি যেটা হয় কথা বলার ধরন নিয়ে অনেক সময় বুলি বা হ্যারাস করা হয়। সেটা কিরকম? স্কিন কমপ্লেকশন মানে কি কালো ফর্সা এরকম কিছু কি? হ্যাঁ, এরকম তো অবশ্যই হয় যে যারা ফর্সা তাদেরকে একটু আলাদা চোখে দেখা হয়, বা বিভিন্ন আমাদের যে কালচারাল সেগমেন্টগুলো হয় সেখানে তারা প্রায়োরিটি পায়। তো এসব বিষয় এখনো আছে। কাফি, আমরা আপনার কাছে জানতে চাইছি, আপনি নিজে কি কখনো বুলিং এর শিকার হয়েছেন, বা এমন হয় না যে আপনি নিজে কি কখনো কাউকে বুলিং করেছেন? দেখুন, আমার কাছে মনে হয় প্রত্যেকটা ছেলে, তার যদি বিভিন্ন লাইফের স্টেজ ধরি, তাহলে এসএসসি লেভেল পর্যন্ত একটা, ইন্টারমিডিয়েট এবং ইউনিভার্সিটি লেভেল। তো ছোটোবেলায় যেটা হয়, প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যায় যে তাদের বন্ধুবান্ধব তাদের একটা সুন্দর বা মানে একটা নিক নেম বের করে, যেটা তাদের কাছে হয়তো মজার মনে হয় বন্ধুদের কাছে, কিন্তু স্পেসিফিকভাবে ওই ছেলের কাছে কিন্তু তার কাছে জিনিসটা খুব বিরক্তিকর। এবং সে যখন অনেকজনের মাঝে থাকে বা তার সহপাঠীদের মাঝে থাকে, বিশেষ করে একটা ছেলে দেখবেন যে তার বন্ধুরা মানে তাকে ওই নিক নেম ধরে বা মজার ছলে নামটা ধরে ডাকে, তখন কিন্তু সে খুব অপমানিত বোধ করে। আমরা দেখেছি যে কাফি, এরকম একটা পরিস্থিতি কিন্তু অনেকে কিন্তু স্কুলও ছেড়ে দেয়, হয়তো স্কুল বা কলেজ থেকে চলে যায় যে এত বুলিং এর কারণে। এবং সে যদি একটু মোটা হয়, ছোটবেলায় দেখবেন তাকে মানে হাতি, ষাঁড় এইসব বলে কিন্তু ডেকে থাকে। ওই ছেলের জন্য এটা কিন্তু খুবই একটা মানসিক প্রেশার। এবং এ ধরনের বুলিংগুলো আমরা আসলে জিনিসটা নর্মালভাবে আসলে মনে করি যে বিষয়গুলো নর্মাল, কিন্তু স্পেসিফিক কিন্তু ওই ছেলের কাছে বিষয়টা কিন্তু একটা বেশ ভালো একটা মানসিক ডিপ্রেশনের জায়গা তৈরি করে। স্যার, আপনার কাছে আসছি, আপনি তো শুনলেন সবার কথা। আসলে স্যার, এই যে বুলি করা বা বুলিং যেটাই বলি না কেন, এটা স্যার শারীরিক এবং মানসিক কিভাবে প্রভাব ফেলে দুটো জায়গায়? আপনি প্রথমে একটা শব্দ ব্যবহার করেছিলেন যে বুলিং এর কারণে মানসিক স্বাস্থ্যের কি ক্ষতি হয়। জি স্যার। অর্থাৎ মানসিক স্বাস্থ্য শব্দটা উল্লেখ করেছেন। বুলিং তো একটা ঘটনা, যেটা বারবার ঘটলে আমরা সেটাকে বুলিং বলি। তো সেখানে মানসিক স্বাস্থ্যের কি ক্ষতি হয় সেটা যদি আমি ব্যাখ্যা করি, তাহলে বুঝতে হবে মানসিক স্বাস্থ্যের কম্পোনেন্টটা কি। প্রথম কম্পোনেন্ট হচ্ছে যে আবার পারসেপশন, প্রত্যক্ষণ করার ক্ষমতা।
এটা আমার মনের একটা অঙ্গ। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তথ্য ব্রেনে যায়, সেগুলো বিশ্লেষিত হয়, আমার ভিতরে একটা বোধ তৈরি হয়। সেই পারসেপশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মনের স্বাস্থ্যের জন্য। এখন একটা ছেলে স্কুলে যাচ্ছে, যাওয়ার পথে সে বুলিংয়ের শিকার হচ্ছে, মুটু বাটু এরকম কালো, কালো ফর্সা। ধলা, আরো খুব সুন্দর শব্দ ব্যবহার করছে, ষাঁড়, এইসব শব্দগুলি যখন রিপিটেডলি শুনে তখন সে সিচুয়েশনটাকে স্ট্রেস হিসেবে নিচ্ছে এবং সে ওই সিচুয়েশনটাকে নেগেটিভলি পারসিভ করছে। স্কুলে যাব, পড়াশোনা করব, বড় হব, ডিগ্রি নেব, এই ফোর্সের মধ্যে একটা ধাক্কা খায়। এই যে ভালো লাগে না, এই যে মোটিভেশন চলে গেল, মোটিভেশন চলে গেলে ভালো না লাগলে পড়তে চাইবে না, অ্যাটেনশন থাকবে না, কনসেন্ট্রেশন থাকবে না, এগুলি সব মনের স্বাস্থ্যের অঙ্গ এবং এগুলি ক্ষতিগ্রস্ত হওয়া মানে তো একটা ছেলে সব কিছুই ক্ষতি হয়ে গেল। অনেকে হয় না যে বুলিং এর শিকার হয়েছে কিন্তু সেটা প্রকাশ করছে না, তো এই প্রকাশ না করার পিছনে এটা আরো মনস্তাত্ত্বিক খারাপ। কারণটা কি স্যার? প্রকাশ যখন না করে, প্রকাশ অনেক অপমানের ব্যাপার থাকে, বুলিং এর সাথে অপমানের ব্যাপার থাকে, লজ্জার ব্যাপার থাকে, কনফিডেন্সের ঘাটতি তৈরি হয়, নিজেকে আর প্রকাশ করতে পারে না, নিজে নিজে একাকী ভোগ করে 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 সহনশীলতা তো নাই, কোপিং ক্যাপাবিলিটি ডেভেলপ করে নাই, পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা গড়ে ওঠে নাই, তার আগেই সে আক্রান্ত হচ্ছে, ক্ষতের মধ্যে নুনের ছিটা পড়ছে এবং সেটাকে মোকাবেলা করতে পারছে না। আমাদের শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি শিশুদের বুলিংটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। যেসব ছেলেমেয়েরা বুলিংয়ের শিকার হয় তাদের উদ্দেশ্যে আমি একটি প্রশ্ন রাখছি, অন্যরা দোষ করছে, অন্যরা বুলিং করছে, এটা তাদের ঘাটতি, চরিত্রের নেতিবাচক দিক। অন্যের নেগেটিভ বৈশিষ্ট্য আমার মাথায় আমি কেন রেখে তুষের আগুনে জ্বলবো, বরং আমি ছুঁড়ে ফেলে দেব, আমি আমার মতো মাথা উঁচিয়ে চলবো। দীপ, আপনার কাছে আসছি। আমরা দেখেছি যে সামাজিক মাধ্যমে কিন্তু একটা ট্রলিং হয় সবাই, এটা কি আসলে বুলিং এর আধুনিক রূপ? ডেফিনেটলি, মানে নতুন নতুন রূপ তো বের হচ্ছে। এটা ট্রলিংটাও তো এক ধরনের বুলিং বলা যায়। বুলিং এবং অনেক বড় ধরনের। এবং যে করছে সে খুব মজা পাচ্ছে, যে সে বুঝতে পারছে না যে হাজার হাজার কোটি কোটি মানুষ আমার একটা বাজে অভ্যাস সবার সামনে আমি প্রেজেন্ট করছি। এখানে আরেকটি বিষয় আমি যোগ করতে চাই, এই যে নেতিবাচক মন্তব্য বা সামাজিকভাবে বুলিং করা, এটাতে আসলে নিজেকে আমরা কিভাবে মানসিকভাবে প্রস্তুত করতে পারি? ফার্স্ট থিং যেটা বলছিলাম, যে আমার কাছে মনে হয়েছে যে ইগনোর, মানে আমার নামে 10টা বাজে কথা যে বলছে এটা আসলে তার প্রবলেম, কারণ সে বাজেটা দেখছে। বুলিং প্রতিরোধে তাহলে আপনাদের গণমাধ্যমের শিল্পীদের ভূমিকা কি? শিল্পীদের যেটা ভূমিকা আমার কাছে মনে হয় যে তাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে এবং নিজেদেরকে ঠিক করতে হবে, প্রত্যেকে নিজের আচরণটা ঠিক করতে হবে। আমি যদি আমার আচরণটা ঠিক না করি, আমি শুধু আসলে বড় বড় কথা বললেই হবে না। দেখা যাচ্ছে আমি একজনকে বলছি যে হ্যাঁ, আরে ওকে, ও মেয়েটা দেখতে ভালো না, বা ওই ছেলেটা একটু মোটা, ওই মেয়েটা তো অনেক মোটা। মানে বাজে মানেই হচ্ছে মোটা মানে কেন বাজে, কালো মানেই কেন অসুন্দর, এই জিনিসগুলো আসলে মাথা থেকে দূর করতে হবে। এটা শুধুমাত্র শিল্পী সমাজ না, এটা প্রত্যেকের, আর শিল্পীদের আরো বেশি উদার হওয়া উচিত। স্যার, আপনার কাছে আসছি, যেটা হচ্ছে যে আপনার ক্যাম্পাসে যদি এ ধরনের বুলিং এর শিকার ছাত্রছাত্রী আপনি শনাক্ত করলেন, তখন আপনারা কি করেন স্যার? আমরা যে জায়গাটা দিয়েছি, অর্থাৎ যে ভিকটিম হচ্ছে তাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা, তাকে প্রথমেই একটা সেফ জোনে নিয়ে আসা, মানে সে যাতে কোনোভাবেই ফিল না করে এইটা জানানোর কারণে আমার ক্ষতি হতে পারে, আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে পারি বা আমার অবস্থান ডিগ্রাডেট করতে পারে, এই জায়গাটাকে আগে মেন্টাল সাপোর্টে নিয়ে আসা। আমাদের একটা সেন্টার রয়েছে যেটাকে আমরা বলি সিপিসি, কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার। এখানে যারাই এই ধরনের সমস্যা বা নিজের ভিতরে যখন মানসিক সমস্যা হয় তখন এখানে ডাক্তার রয়েছেন, ডক্টররা তাদেরকে সহযোগিতা দেয়, তাদেরকে কাউন্সেলিং প্রদান করে এবং তাদের পরবর্তী কী কার্যক্রম হবে সেটি তারা, আবার কেউ যদি মনে করে যে সে তার পরিচয় গোপন রেখে বিষয়টি জানাবে কর্তৃপক্ষের, সেই ব্যবস্থাও রয়েছে। কাফির কাছে আসছি, এই যে হয় না যে বন্ধুরা কেউ হয়তো একটা মোটা কালো চশমা পড়ছে বা কারো, যেটা বলছিলাম আর কি, ফর্সা কালো, তারপর হয় না একটা বন্ধু মোটা, তো এরকম কি সে ছোটবেলা থেকে এগুলো দেখে এসছো নাকি না এটা আসলে তুমি কখনো পাওনি আসলে জিনিসটা? না, অবশ্যই দেখেছি এবং এটা আমাদের সমাজে বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, এটা খুবই বেশি, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়েও কিন্তু এটা হয়ে থাকে। মানে আমি যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি একটা উদাহরণ বলতে পারি যে আমাদের একটা ফ্রেন্ড, সে একটু মানে খুবই মোটা, তো গরু মোটা তাজাকরণের যে একটা জাত আছে ব্রাহ্মা বলে, তো ওই ছেলেটাকে এই ব্রাহ্মা নামে ডাকা হয়, মানে তার একটা নিক নেম তাকে এইভাবে দেওয়া হয়েছে।
এটা আসলে মানে খুবই ভেরি কমন। এটা একদম আপনি স্কুলে বলেন, কলেজে বলেন, বিশ্ববিদ্যালয়েও কিন্তু এ ধরনের বিষয়গুলো থাকে। তাহলে এই সময় যে একটা ছেলের মানসিক স্বাস্থ্যের যত্ন সে কিভাবে নেবে এই ধরনের বুলিং এর শিকার হলে? আচ্ছা, এক্ষেত্রে আমি বলতে পারি যে দেখুন, আমাদের সমাজে নানা ধরনের বিষয়গুলো প্রচলিত আছে। যেমন আমি যেমনটা বলছিলাম যে আপনি যখন স্কুলে থাকেন বা আপনি যখন ভর্তি পরীক্ষা দেন বা আপনি যখন চাকরি প্রার্থী হন, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্রথমত তাকে শক্ত হতে হবে। কেননা যখন আপনি বিশ্ববিদ্যালয়ে পুরো একজন শিক্ষার্থী, আপনি ম্যাচিউর হয়েছেন, তখন আপনাকে কিছু কিছু বিষয়ে একটু শক্ত থাকতে হবে, যে আপনাকে মনে করতে হবে যে না, আমাকে কখনো হাল ছাড়া যাবে না। একজন মানুষের অন্যের কথা শোনাই যাবে না, তার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে। এবং আরেকটা বিষয় বলতে চাই, এখন যেরকম সোশ্যাল মিডিয়া বুলিংটা খুবই বেড়ে গিয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামে কিন্তু মিম স্পেসগুলো রয়েছে, যেখানে কিন্তু দেখা যায় যে বিভিন্ন শিক্ষার্থীদের সে হয়তো ওয়াশরুমে গিয়েছে বা সে কোনো একটা অকওয়ার্ড সিচুয়েশনে আছে, এই ছবিগুলো তুলে সে হয়তো কারোর সাথে কথা বলেছে, এই স্ক্রিনশটগুলো নিয়ে মানে তার হয়তো একটা অ্যান্টি পার্টি বা গ্রুপ থাকে, তারা দেখা যায় এই পেজগুলোতে ছেড়ে দেয় এবং অনেক মানুষ সেখানে মজা নেয়। কিন্তু আপনি ভাবুন ওই ছেলেটার মানসিক অবস্থা তখন কী রকম হয়। তো আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হোক বা পুলিশি প্রশাসন থেকে হোক না কেন, এই যেগুলো হচ্ছে ভেরিফাইড পেজগুলো না, যেগুলোতে মিমস বানানো হয় অতিরিক্ত, এই জিনিসগুলো আমাদের কন্ট্রোলে আনতে হবে। স্যার, আপনি তো শুনলেন সবার কথা, একজন শিক্ষকের কথা, আমাদের দীপা আপার কথা, ছাত্রছাত্রীর কথা। তো স্যার আসলে বুলিংটা কিন্তু এখন আমাদের একটা মানসিক ব্যাধিও বলতে পারি আমরা। এটা থেকে স্যার আমরা কিভাবে উত্তরণ হতে পারি বা আমাদের কি করা উচিত, বাবা মার কি করা উচিত, ছাত্রছাত্রীর কি করা উচিত, মানে টোটাল সমাজ ব্যবস্থার আসলে কি পরিবর্তন আনা উচিত? আমি খুব গুরুত্বের সঙ্গে সবার কথা শুনেছি জি স্যার। এবং সবার কথার ভিতরে সলিউশনও আছে। তবে আমি খুব গুরুত্ব দেই এই বিষয়টাকে যে আমার বাচ্চার কনফিডেন্স লেভেলটাকে আমি ঘর থেকে বাড়িয়ে দেব। আমার বাচ্চা যখন কনফিডেন্স নিয়ে বড় হবে, দক্ষতা নিয়ে বড় হবে, পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা নিয়ে বড় হবে, তখন সে জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে সহজে মানিয়ে নিতে পারবে। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, পুষ্পসজ্জা নয় জীবন, কাঁটা থাকবে চারপাশে এবং বুলিং থাকবে। কিন্তু এইসবের ভিতর দিয়ে আমার বাচ্চা কীভাবে মাথা উঁচিয়ে যাবে, তার বাচ্চার কনফিডেন্স লেভেল বাড়াতে হলে বাচ্চা যে ভালো কাজটা করবে তার প্রশংসা করব আমি আগে, এবং যে খারাপ কাজটা করছে সেটাকে উপেক্ষা করব, কিন্তু করার পরে পরবর্তীতে তার সাথে আলাপ করব ঠান্ডা মাথায় যে এই কাজটা এইভাবে করেছো, এইভাবে করলে কেমন হতো। সরাসরি যে তুমি এটা খারাপ করেছো সেটা না বলে তার সামনে অল্টারনেটিভ একটা সলিউশন তুলে ধরবো। তখন সে খারাপ কাজটার থেকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হবে এবং নিজের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে সেই ছাপটা বসে যাবে। এখন এদের যেটা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমার ফেসবুকে কেউ কমেন্ট করলো, আমি সেটাকে তুমি বলছো প্রতিবাদ করতে হবে, একটু দ্বিমত পড়ছি। প্রতিবাদ নয়, আমাদের দীপা বলছে যে ইগনোর করো। ইগনোর কীভাবে, দুইভাবে করা যায়। কোনো রেসপন্স করলাম না, আর একটা খুব সহজ উপায় আছে। ইন্ডিভিজুয়ালি যদি তোমার ফেসবুকে করে, তুমি তাকে হাইড করে দাও কমেন্টটা, আর কেউ দেখলো না, পাত্তা দিলা না, ওই কয়েকদিন করে চুপ হয়ে যাবে। আর একটা হচ্ছে যখন গ্রুপে যাবে, গ্রুপের মধ্যে নিশ্চয়ই ভালো না ভালো কেউ আছে, সবাই তো খারাপ না, সবাই মজা নেয় না, তখন বুঝতে পারে সেন্সিবল ছেলেগুলো যে এটা ঠিক হচ্ছে না, তখন তাকে আলাদাভাবে তার ইনবক্সে গিয়ে তার সাথে আলাপ করতে পারে যে দোস্ত তুমি এটা করছো, এটা ঠিক নয়। অন্যকে আঘাত করে কষ্ট দিয়ে বোঝা পাওয়া আমাদের উদ্দেশ্য নয়, আমাদের গ্রুপের ডিসিপ্লিন ভঙ্গ হচ্ছে, এরকম ডিসিপ্লিন ভঙ্গ হলে অ্যাডমিন তোমাকে বাদ দিয়ে দিবে। এই ধরনের কিছু নীতিমালা যদি কেউ ভালো একটা দুটো ছেলে আলাপ করে, তাহলে গ্রুপের মাধ্যমে, পেজের মাধ্যমে যে বুলিংগুলো হচ্ছে সেটা অবশ্যই মানে কারেকশন করা যায়। কিন্তু আমি এমন এমন কেস পাচ্ছি ভয়াবহ, যে একজন ধরো সানি লিওনের একটা দেহের সাথে একজন রহিমার মুখটা বসিয়ে দিল, দিয়া সেটা গ্রুপে দিল বা তার বাসায় পাঠাইলো বা তাকে পাঠাইলো, টোটালি ডিসেবলড হয়ে যায় পুরো পরিবার, শুধু রুগী না। এরকম এটাকে কি আমরা বুলিং বলবো? এটাকে আমরা শুধু বুলিং বলবো না, এটাকে আমরা ক্রাইম বলবো। সুতরাং এই ধরনের বুলিংয়ের নামে এই ধরনের ক্রাইমও হচ্ছে, এবং ছোট ছোট বুলিং অনেক সময় ক্রাইমের পর্যায়ে চলে যায়। যদি সেটা অন্যের জন্য ক্ষতি হয়, মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, দৈহিক স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, সুইসাইডের জন্য প্ররোচিত করে, অবশ্যই সেটা ক্রাইম। সেটা আমাদের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম যারা আছে তথ্য মন্ত্রণালয়ে, তারা সেটাকে মনিটর করতে হবে। যখনই সিস্টেম আছে কিন্তু ইনফরমেশন দেওয়ার,
সুতরাং আমি মনে করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের সন্তানদেরকে ভালো করতে পারবো, কিন্তু আগে আমি আমার সন্তানের মধ্যে এমন বৈশিষ্ট্যের বীজ রোপণ করে দেওয়ার চেষ্টা করব যাতে করে সে অন্যকে বুলিং করবে না, অন্য বুলিং করলে সে সেখানে তাকে বুঝিয়ে বুলিং থেকে দূরে রাখার জন্য চেষ্টা করবে। তাহলে আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার থেকে একটা ভালো ভূমিকা রাখতে পারবো। এই আমি মানে প্রত্যেক আমি, এই পরিবার মানে প্রত্যেক আমি, আমার পরিবার, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে না। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বুলিং পর্বে আসার জন্য, এবং আমরা আশা করব যে আজকের এই আলোচনার মাধ্যমে যারা টিভি সেটের সামনে বসে আছেন কিছুটা হলেও উপকৃত হয়েছেন। বুলিং খুবই পরিচিত একটি শব্দ। নানাভাবে মৌখিক বুলিংয়ের শিকার হয়ে ব্যক্তি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। বুলিং বলতে কাউকে মানসিকভাবে আঘাত করার উদ্দেশ্য তাকে বারবার বিভিন্ন হয়রানি করাকেই বোঝায়। বুলিংয়ের ক্ষেত্রে সবসময় কোনো না কোনো প্রত্যক্ষদর্শী থাকে। প্রত্যক্ষদর্শীদের সামনে অপদস্থ করতে হাসির পাত্র হিসেবে উপস্থাপন করাই বুলিংয়ের অন্যতম উদ্দেশ্য। এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য ব্যক্তি তখন নিজেকেই দায়ী করে, ফলে কেউ কেউ মানসিকভাবে অসুস্থ হয়ে আত্মহননের পথও বেছে নেয়। বুলিং নানাভাবে হতে পারে, এর মধ্যে শারীরিক, মৌখিক, মানসিক, আবেগীয়, সাইবার, জাতিগত, যৌন হয়রানিমূলক নানা ধরনের বুলিংয়ের সঙ্গে আমরা পরিচিত। প্রিয় দর্শক, তরুণ প্রজন্ম বা প্রাপ্তবয়স্ক নয়, একটি শিশুর সহজাত মানসিক বিকাশও বুলিং ক্ষতিকর প্রভাব ফেলে। এই কারণে স্কুলে শিশুদের অনুপস্থিতির হার বাড়তে থাকে, খারাপ হতে থাকে ফলাফল। এ সময় বন্ধ হয়ে যেতে পারে তার পড়াশোনাও। মানসিক সমস্যাগুলো দীর্ঘদিন, এমনকি বিশ্ববিদ্যালয় জীবন পার হয়ে পেশাগত জীবনে প্রবেশ করার পরও রয়ে যেতে পারে। ভুক্তভোগীদের ব্যক্তিত্বজনিত সমস্যা ও আত্মহত্যার ঝুঁকিও অন্যদের চেয়ে বেশি। ইতিবাচক মানসিকতা তৈরি করতে বুলিং মুক্ত পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। শেষ করছে আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর হ্যাঁ, এটিএন বাংলার সাথেই থাকবেন।